আসসালামু আলাইকুম। হাই ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। দোয়াও করি আপনারা সব সময় ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আজকে আবার চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে। আশা করি সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আপনারা আমার পাশেই থাকবেন। তো আজকে আবার সেই পুরাতন পাপিও না, সে মিডিয়াম পাপি, সেটা হচ্ছে পরকীয়ার রানী দেওয়ানবাগী ফিমেল ভার্সনকে নিয়ে কিছু কথা বলতে বাধ্য হয়েছি। যেহেতু আমি গতকালকে যখন ভিডিওটা আপলোড করি, আমি যে ভিডিওটা দিছি, তো সেটা দেওয়ার আগ পর্যন্ত কিন্তু আমি ইউটিউবে আসি নাই। তো সেই জন্য দেখিও নাই বা আমার চোখে পড়ে নাই যে পরকীয়ার রানী আমাকে নিয়ে কি বলছে না বলছে, সেটা দেখার প্রয়োজন মনে করি নাই। তো আপনারাই অনেকে কমেন্টের মাধ্যমে, মেসেজের মাধ্যমে আমাকে জানাইছেন যে ভাইয়া এই কথাগুলোর উত্তর দেন, আপনাকে নিয়ে সে কিছু কথা বলছে, আপনাকে মিথ্যা দোষারোপ, মিথ্যা ব্লেম দিচ্ছে। তো এই উত্তরগুলো আপনি আপনার মুখ থেকে এসে দিয়ে যান। তো সেই জন্য আজকে বাধ্য হইলাম ওই পরকীয়ার রানীকে কিছু কথা বলতে। আর সে যাদের উদ্দেশ্যে কথাগুলো বলছে বা যেসব ভিউয়ার্সদেরকে ভুল বোঝানোর চেষ্টা করতেছে, তাদেরকে সঠিক বিষয়গুলো খুলে বোঝানোর জন্য। তো আমার ভিউয়ার্সদেরকে বোঝানোর মতো কিছু নাই, ওনারা যথেষ্ট পরিমাণ জ্ঞানী, ওনারা সবকিছু প্রথম থেকেই বুঝতে পারতেছেন। আমি যখন আত্মপ্রকাশ করছি তার 15 দিন 1 মাস যাওয়ার পর থেকেই ওনারা সব কিছু নিট অ্যান্ড ক্লিন ভাবে বুঝে গেছেন। তো ওনাদেরকে নতুন করে আর ABCD ক খ গ ঘ এগুলো বোঝাইতে হবে না। কিন্তু নতুন কিছু ভিউয়ার্স আছে আর তাদের কিছু পুরাতন দালাল আছে, তো তাদের জন্য আমার এই কথাগুলো বলা, যেটা না বললেই না বললেও আমি যতই বলি ওদেরকে কখনো বোঝানো যাবে না, কারণ তারা যেটা বুঝে তাদের চেয়ে বেশি কেউ বুঝে না। তো সেই জন্য এরপরেও আমার চেষ্টা চালিয়ে যাইতে হবে, তাদেরকে চোখে আঙুল দিয়ে কিছু পয়েন্ট ধরিয়ে দিব যে তারা কোন যুক্তিতে এই ধরনের কমেন্ট করে বা এই ধরনের কথা বলতে পারে। সেটা এখন আপনাদের সবার উদ্দেশ্যে আমি কিছু কথা বলি। এই পরকীয়ার রানী তার ছোট বোনের স্বামীর সাথে আমাকে তুলনা দিছে। তার ছোট বোনের স্বামী তার বাচ্চাকে দেখার জন্য, তার মেয়েকে দেখার জন্য ঈদের নামাজ পড়ে সে ঢাকা থেকে বিক্রমপুর চলে যাইতে পারছে সকাল 10টার মধ্যে। তার ছোট বোনের মেয়ে গোসল করার আগেই তার বাবা গিয়ে হাজির। তো আমার যদি ইচ্ছা থাকতো তাহলে নাকি আমিও যাইতে পারতাম। এই মূর্খ, ওই নোংরার বাচ্চাকে বলতে চাই যে তুই আমার কে, আর তোর বাড়ি কোথায়, সেটা ঠিকানা কি আদৌ আমার কাছে আছে? আর তোর সাথে কি আমার আদৌ কোনো সম্পর্ক আছে? আর তোকে আমি আমার সংসার থেকে বিতাড়িত করে দিছি নগদ টাকা পয়সা তোর হাতে দিয়ে। তুই যা চুরি করে নিয়ে গেছিলি তো নিয়েই গেছিস, এরপরেও যে তোর মতো দুশ্চরিত্রা নষ্টা মহিলা যাতে আমার জীবনে, আমার সংসারে না থাকতে পারে, সেই জন্য সত্য কষ্টের মধ্যেও, অনেক বাধা বিপত্তি পেরিয়েও, যে অনেক হুমকির সম্মুখীন হয়েও আমি তাকে ডিভোর্স দিছি বা তোকে ডিভোর্স দিতে বাধ্য হয়েছি। এবং তুই যা যা নিয়ে গেছিস এগুলোর হিসাব বাদ দিয়ে তোকে নগদ কিছু টাকা দিয়ে তোকে ডিভোর্স দিছি। আর তোর ছোট বোনের যে স্বামী আছে, তারা যে নাটক করতেছে, তো এটা তো সবাই অনেক আগে থেকেই ধরে ফেলছে যে এটা তাদের চ্যানেলের ভিউ বাড়ানোর জন্য একটা নতুন নাটক, বা তারা যে তোদের সাথে তাল মিলাতে গিয়ে, তোর বড় বোন বাংলাদেশি ডাইনির সাথে তাল মিলাতে গিয়ে, তোদের পাশাপাশি থাকতে গিয়ে একটা দামি ফ্ল্যাটে উঠছিল। হয়তোবা সেইখানকার খরচের সাথে তারা অ্যাডজাস্টমেন্ট করতে পারতেছিল না, যে শুধু শুধু শো অফ করার জন্য এত দামি একটা ফ্ল্যাট নেওয়ার প্রয়োজন নাই, এই সেই। বা হয়তোবা তোর ছোট বোনের স্বামী তার নিজের বাবার কাছ থেকে বা বাপ ভাইয়ের কাছ থেকে একটু চাপে ছিল যে নিজের বাড়ি ছেড়ে কেন তুমি ভাড়া বাড়িতে থাকবা, এটা সেটা। তো এইগুলো নিয়ে তাদের মধ্যে হয়তোবা কোনো ভুল বোঝাবুঝি বা কোনো গন্ডগোল হয়েছে, সেই জন্য তারা আলাদা হয়ে গেছে। তো দুই জায়গায় থাকে। তো ছোট বোনের স্বামী ঢাকায় আর তার
তোর বোন বিক্রমপুরে গ্রামে চলে গেছে, তাদের মধ্যে তো কোনো ডিভোর্স হয় নাই, তো সে তার মেয়ের কাছে যখন তখন যাইতে পারবে, তাকে কোনো আইন আটকে রাখতে পারবে? হ্যাঁ, এখন আমি বলি যে আমাকেও আমার মেয়ের কাছ থেকে দেখা করা থেকে আমাকেও কোনো আইন আটকে রাখতে পারবে না। কিন্তু আমি তোদের ঠিকানাটা তোকে বলছি যে তোর বাড়ির ঠিকানা দে, তোর ফোন নাম্বার দে, তখন আমি তোদের সাথে কি করি না করি সেটা দেখ। কিন্তু আমি এখন তোর ছোট বোনের বাড়ির ঠিকানা আমি কোথায় পাবো? আমি দেখতেছি তুই ঈদের আগের দিন থেকে তোর ছোট বোনের বাড়িতে চলে গেছিস। তোর বড় বোন বাংলাদেশি ডাইনি, সে তার শ্বশুর বাড়িতে চলে গেছে। তোর নাম্বার আমার কাছে নাই। তোর একটা নাম্বার আমার কাছে যেটা আছে, যেটা ছিল, সেই নাম্বারটা আমাকে ব্ল্যাক লিস্টে ফেলায় রাখছিস। মানে এটা হচ্ছে আমি যখন তোদের বিরুদ্ধে মানে আমার মেয়েকে জোর করে আটকে রাখার জন্য, যে আমার সাথে তোরা আর কোনো যোগাযোগ করতে দিচ্ছিস না, কোনোভাবেই আমি আমার মেয়ের সাথে যোগাযোগ করতে পারতেছি না, তো ওই ইয়েতে তোদের বিরুদ্ধে একটা মামলা করলাম যে আমাকে আমার মেয়ের সাথে তোরা দেখা করতে দিস না, যোগাযোগ করতে দিস না। তো সেখানে একটা ফোন নাম্বার তো দিতেই হয়। তো তোর সাথে আমার কোনো এক সময় আমার বিয়ের পরপরই তোর সাথে একবার ঝগড়া হয়েছিল, ঝগড়া করার জন্য তুই আমাকে ফোন দিছিলি। তো সেই নাম্বারটা আমি সেভ করে রাখছিলাম, তো ওই নাম্বারটাই আমি সেই কাগজে দিছি, যে ওকালতনামায় বা আদালতের যে ইয়েতে মামলা করতে হয় সেখানে দিছি। কিন্তু ওই নাম্বারটাও তুই আমার নাম্বার ব্লক করে রাখছিস। তো আমার নাম্বার থেকে তোর কাছে আর কোনো কল যায় না, আর কারো নাম্বার আমার নাই। আর নাম্বার আছে, বাংলাদেশি ডাইনির নাম্বারটা হয়তো বা আছে, আর ডাইনির জামাইয়ের নাম্বারটা আমার কাছে আছে, আর তোর ছোট বোনের স্বামীর নাম্বারটা আমার কাছে, এই তিনটা নাম্বার আমার কাছে আছে। কিন্তু এই তিনটা নাম্বারে ফোন দেওয়ার মতো কোনো মানে পরিবেশ কি বর্তমানে আছে? বর্তমানে আমি ইউটিউবে আত্মপ্রকাশ করার পরে তোদের সাথে ফোন করে কথা বলবো, এরকম কোনো সিচুয়েশন আছে? আর তোর ছোট বোনের জামাইয়ের সাথে বলিস যে তার সাথে আমার এখনো যোগাযোগ হয়, তার সাথে আমার শেষ যোগাযোগ হয়েছে আরো 6 মাস আগে। আমার মেয়েকে আদালতে নিয়ে যাওয়ার মানে আমি যখন তোদের বিরুদ্ধে সোজা কথা মামলা করছি, তখন তখন বারবার তোদের বাড়ির ঠিকানা চাচ্ছিলাম, যে তোরা ঢাকা কোথায় উঠছিস, তুই আর তোর পালিত স্বামী মিলে সেই বাড়ির ঠিকানাটা যেন আমাকে দেয়। তো সে বারবার ঠিকানা দিবে দিবে করে আমাকে ঘোরাইছে, সে ঠিকানা দেয়নি। তো তারপর তোদের সাথে তাল মিলিয়ে সে যেই নাচানাচিগুলো করছে, আমি বাধ্য হয়েছি তার কিছু কথা রেকর্ডিং তোদেরকে মানে সব ভিউয়ার্সদেরকে শোনাইতে, যে সে দুই নৌকায় পা দিয়ে চলার চেষ্টা করে, সে আসলে কোন চরিত্রের, তার আসল চরিত্রটা আপনারা দেখেন আর তার মুখ থেকেই শোনেন, মানে তার শ্বশুরবাড়ির আসল মানে পরিচয়গুলো, মানুষের মানে চরিত্রগুলো কিরকম, সে আমার সাথে কি কি বলছে তার জ্যাঠাইশ বউ শ্বশুরবাড়ির সম্বন্ধে, এগুলো বোঝাইলাম যে তুই বেশি নাচানাচি করিস না, যে তোর সব গোমর ফাঁস করে দিব, এখন থাম। তো ওই পরিস্থিতিতে এখন যেহেতু এইগুলো রেকর্ড ফাঁস করার পরে তোরা ওই ছেলেটাকে, তোর ছোট বোনের স্বামীকে, তোরা 3টা বোন মিলে, তোদের বাড়ির সব মানুষরা মিলে এই ছেলেটাকে যেই একটা পরিস্থিতির মধ্যে ফেলছিস, যে একরকম এক ঘরে করে রাখছিস, তো এখন কি ওই ছেলের সাথে ফোন করে কথা বলার মতো কোনো সুযোগ আমার আছে? যে তুই আমাকে বলিস যে ওকে ফোন দিয়ে আমি ওর সাথে মিলে বিক্রমপুর যাইতে পারতাম। এটা কোন জায়গায় কোন নিয়মে লেখা আছে আমাকে একটু বোঝাতো। যে ছেলেটা মানে এরকম একটা মনোভাব প্রকাশ করছে, যে মানে আমাকে সে হাতের কাছে পাইলে যে আমি তার আসল চরিত্র সবার সামনে তুলে ধরলাম, সে তো মানে সুযোগ পাইলে আমাকে গুলি করে মারবে। তো ওই রকম একটা ছেলেকে ফোন দিয়ে তার সাহায্য নিয়ে আমি তোর বাড়িতে মানে তোর কাছে যাব, তোর ছোট বোনের বাড়িতে আমার মেয়ের জন্য, তাই না? এত পাগল তো এখনো হয় নাই। পাগল হয়েছিলাম সময়, মনে কর পাগলের ডিম যখন খাইছিলাম, তখন তুই সেই সুযোগে আমার বউ হয়ে গেছিলি। তোদের ষড়যন্ত্রের শিকার হয়ে আমি তোদের ফাঁদে পা দিছিলাম। এখন তো আর পাগলের ডিম খাই না। তুই যেদিন থেকে আমার সংসার থেকে চলে গেছিস, তোর কাছ থেকে মুক্তি পাইছি, সেই দিন থেকেই আমি সুস্থ। তো নতুন করে আর পাগলের ডিম খাওয়ার কোনো সম্ভাবনাও নাই, আর এই দুঃস্বপ্ন তোরা ভুলেও দেখিস না। এবার বলি যে তোর ছোট বোনের স্বামী
তার মেয়ের সাথে দেখা করতে গেছে। তো এখনো তার মেয়ে, সেটাও তার মেয়ে, আমার মেয়েটাও আমার মেয়ে মানলাম, তার মেয়ে তো তার কাছ থেকে মানে তার বউর সাথেই তার এখনো ছাড়াছাড়ি হয়নি, জাস্ট মান অভিমান চলতেছে, একটা নাটক বোঝাইতেছে যে মানে আমরা এখন আলাদা থাকতেছি কিন্তু আমাদের মধ্যে এখনো ডিভোর্স হয় নাই। তো সে তার মেয়ের সাথে যে কোনো সময় দেখা করতে যাইতে পারবে এবং তার বউয়ের সাথেও দেখা করতে যাইতে পারবে, কোনো আইনে তাকে আটকে রাখতে পারবে না। সে যদি তার বউয়ের সাথে সারা বছর এক ঘরের মধ্যে থাকে, সারা রাত এক ঘরে কাটায়, তবুও আইন সমাজ কোনো মানুষ, তোর বাপেরও ক্ষমতা নাই তোর ছোট বোনের স্বামীকে সেইখান থেকে মানে বের করে দেওয়ার বা তাকে বাধা দেওয়ার। তো সে যাবে না, কোন কারণে সে না গেলে প্রশ্নের সম্মুখীন হইতো। কিন্তু আমি যাব কোন যুক্তিতে, আমাকে একটু বোঝা, কোন যুক্তিতে মানুষের সামনে এসে কথা বলি? সে ইচ্ছা করলেই আসতে পারতো। তোরা কি করতেছিস না করতেছিস সেটা তো ইউটিউববাসী যারা তোদেরকে দেখে সেই সব ভিউয়ার্সরাই দেখতেছে। তোরা আগে প্রথমে আমি ইউটিউবে আত্মপ্রকাশ করার আগ পর্যন্ত বলছিস আমি আমার মেয়ের কোনো খোঁজ খবরই রাখতাম না, কখনোই আদর করতাম না, কখনো কোলে নিতাম না, মেয়ে হয়েছে বলে তাকে কোনোদিন পছন্দই করতাম না, তোর উপরে বিভিন্ন ধরনের অত্যাচার করতাম। আর আমার যত ধরনের মানে একটা মানুষের মানে সমাজের খারাপ মানুষের যত ধরনের খারাপ দিক থাকে সবগুলোই আমার মধ্যে নাকি বিদ্যমান ছিল। তো এইরকম ভাবে তোরা আমাকে উপস্থাপন করছিলি, কিন্তু আমি ইউটিউবে এসে মানুষের সেই ভুল ধারণাটা ভেঙে দেওয়ার চেষ্টা করছি। আল্লাহর রহমতে অনেকটাই পারছি, কিন্তু তোদের কিছু অন্ধ দালাল আছে ভক্ত, যেগুলোকে দালাল ছাড়া আর কোনো উপাধি দেওয়া যায় না, তো তারা বুঝেও সেটা কোনোদিন স্বীকার করবে না। যে কথা আছে না যে বিচার মানি তাল গাছ আমার, ওই রকম হয়েছে অবস্থা। তো তারা সব সময় তোদের চামচামি করে যাবে, এগুলো তোরা অর্জন করে নিছিস, যে তোরা মনে করিস যে সেই কিছু দালালের জন্য যে তোরা কিছু একটা হয়ে গেছিস, সেই জন্য তোদেরকে নিয়ে মানুষ কথা বলে। হ্যাঁ তোরা কিছু একটা হয়ে গেছিস, তোরা চামড়ার ব্যবসায়ী। তো চামড়ার ব্যবসা যারা করে তারা সমাজের কিছু একটা, তাদেরকে যে কি নামে ডাকে সেটা আর আমি এখন উচ্চারণ করলাম না, সেটা ভিউয়ার্স আপনারা কমেন্টের মাধ্যমে এসে উচ্চারণ করে যায়, কারণ অনেক কিছু থাকে, নিয়ম কানুন থাকে, যে নিয়ম কানুনের মাইর পেছে আমি এই শব্দটা ওয়ার্ডটা উচ্চারণ করতে পারতেছি না, আপনারা একটু কাইন্ডলি এসে বলে দিয়ে যাবেন। তো তুই বা তোরা চামড়ার ব্যবসায়ী হোস আর তুই পরকের রানী হোস, যেটাই আছিস হোস এটাই আসিস। তো তোর ছোট বোনের স্বামী তোর ছোট বোনের সাথে যে কোনো সময় যে কোনো মুহূর্তে দেখা করার, কথা বলার, তার সাথে থাকার, রাত কাটানোর সব কিছু অধিকার আছে, মানে তাকে কোনো সমাজের মানুষও আটকে রাখতে পারবে না। তো সেই জন্য সে সেই অধিকার নিয়ে সাহস নিয়ে সেখানে গেছে। আমি যদি যাইতাম তোর বাড়িতে বা বিক্রমপুরে তোর বাবার বাড়িতে যেখানে সেখানে, তো ওইখানে তোরা যে আমি আমার মেয়েকে জোর করে ছিনিয়ে আনতে গেছি এইরকম একটা তুলে রিউমার তুলে দিয়ে যদি তোরা একটা চিৎকার করে উঠতি, এখন মেয়েটা যেহেতু প্রায় 4 বছর ধরে তোদের হাতে, তোদের আন্ডারে, তো তোরা যা শিখাবি আমার মেয়েটা এখন তাই বলবে, কারণ তোরা তাকে তোতা পাখির মতো বানিয়ে ফেলছিস। মানে তোরা যা শিখাবি সে তাই শিখে গেছে। একটা তোতা পাখিকেও কয়েকদিন পাললে সে মানুষ, তার মালিক যা শিখায় সে ওই অনুযায়ী শিক্ষা নেয়, ওই রকম কাজ করে। তো আমার মেয়েটাও একটা মানুষের বাচ্চা, তো সে তুই তাকে মা হিসেবে যা শিখাইছিস আমার মেয়েটা তাই শিখছে। আমার কাছে 1 বছরের জন্য দে, 1 মাসের জন্য দে, দেখ তখন কি বলে। তো সেটা তো তোরা করতেছিস না, আমি তোদেরকে সেই জিনিসটাই বলছি যে তোরা তো আমার নাম্বার যেহেতু ব্লক করে রাখছিস, তোদের কোনো একটা নাম্বার থেকে, আমার নাম্বার তো তোরা জানিস আমি তো একটা নাম্বারই ইউজ করি, তো আমার কোনো নাম্বার তো মানে আমি ব্লক করি নাই বা করি নাই যে তোদের অজানা না যে তোরা ফোন করতে পারবি না। আমার ঠিকানা, আমি স্থায়ী ঠিকানায় বসবাস করি, তোদের মতো যা যাবন না আমি, ঠিক আছে? 2 দিন এইখানে 2 দিন ওইখানে এরকম কোনো ঠিকানায় আমি বসবাস করি না, আমি আমার নিজের স্থায়ী ঠিকানায় বসবাস করি। যেমন তুই তোর বাপের বাড়ি মানে কি বলবো যে আমার দোকানকে বলিস যে আমার চাচা শ্বশুরের দোকান। তো এটা আর আমি নতুন করে প্রমাণ দিলাম না, এটা আগেও আমি প্রমাণ দিছি যে তোরা
মানে যেই যোগ্যতার মানুষ, যতটুকু ওজনের মানুষ, তোদের চিন্তা ভাবনাও ততটুকু। নিজের বাপ মা যেখানে থাকে, ভাইয়েরা যেখানে থাকে, ওই আশ্রয়টুকু তো তোদের নিজের না। এই দলিলটাও তো তোর বাপ দেখাইতে পারবে না যে সে তার নিজের জায়গায় থাকে। তোর বাপের বাড়ির কি বলবো, যে তোর বাপের নানির মানে বাপের বাড়ির মানুষের জায়গায় এখানে ভোগ দখল করে তারা থাকতেছে, আর সেই জায়গা নিয়ে এখনো তোদের মামলা মোকদ্দমা চলতেছে। দলিলে হচ্ছে মালিক একজন, আর তোরা হচ্ছিস সেখানে ভোগ দখলদার। কারণ তোদের অবস্থা দেখে, তোর দাদির এরকম করুণ দশা দেখে, তোর দাদির মানে তোর বাপের নানির বাড়ির মানুষজন এখানে তোদেরকে আশ্রয় দিছিল যে কিছুদিনের জন্য তোমরা এখানে থাকো। তোর বাপ চাচারা যখন ছোট ছোট, তখন তাদেরকে নিয়ে তোর দাদি কোথায় যাবে এইসব চিন্তা করে একটু দয়া করে তোদেরকে থাকার আশ্রয় দিছিল, যে সন্তানাদি বড় হইলে তারা যেন আলাদা করে জায়গা সম্পত্তি কিনে আলাদা একটা বাড়ি করে এই জায়গাটা ছেড়ে দেয়, আমরা ততদিনের জন্য তোমাদেরকে এখানে থাকতে দিলাম। তো দলিলটা তো ওই লোকদের, তোর বাপের মামাদের। তো তারা এখন তোদের কাছ থেকে এই জায়গাটা চাচ্ছে, কিন্তু তোরা বুক দখল করতেছিস, জবরদখল করে আসিস। তো সেইটা নিয়ে মামলা মোকদ্দমা চলতেছে। তো আমার মানে রেস্টুরেন্ট কোন হিসাবে আমার চাচা শ্বশুরের হবে? আজকাল কি বলবো, যে আমি তো এই জিনিসটা আগেই বলছি যে আপন শ্বশুরও তো তার মেয়ের জামাইকে এরকম যৌতুক দেয় না। আর তোরা যে এরকম মানে তোদের তো যৌতুক ছাড়া চলে না, কারণ তোর মতো একটা পরকীয়ার রানী, এই দেওয়ানবাগির মুটকি হাতিকে তো তোর এই যে পালিত স্বামীও, যে চাল চুলোহীন স্বামীও মানে যৌতুক ছাড়া বিয়ে করে নাই। তুই হচ্ছিস পাঠাও চালকের বউ, তোর জামাই হচ্ছে একটা পাঠাওয়ের ড্রাইভার। তো তার আর কি যোগ্যতা থাকবে মানে তোকে পালার? তো সেই জন্য তোর ইউটিউবের ইনকাম প্লাস তোর দেয়া টাকা দিয়ে সে মোটর সাইকেল কিনছে। তো এইটুকুর লোভে সে তোকে নিয়ে এখনো সংসার করতেছে। তুই কি সবাইকে মানে তোর এই পালিত স্বামীর মতো মনে করিস? আমাকে এটার উত্তরটা দিয়ে যা। তুই অপরের বাড়ির ঠিকানা না দেখিয়ে, যে তোর ছোট বোনের বাড়িতে না থেকে তুই তোর বাড়ির ঠিকানাটা, তুই অন্তত ভাড়ায় যেখানে থাকিস ওই বাড়ির ঠিকানা দে, যে তুই তোর পালিত স্বামী কোথায় থাকিস। একটা ভিডিওতে এসে বল বাড়ির হোল্ডিং নাম্বার সহকারে, রোড নাম্বার সহকারে, যে আমি এখানে থাকি। তখন দেখ সারিকার বাবা কি করে, তখন কত ধানে কত চাল সেটা বুঝতে পারবে। তখন আমি একা আসবো না, সম্পূর্ণ আইন প্রশাসন নিয়ে নিয়ম কানুন মেনেই তোর বাড়িতে আসব। তুই যেরকম আমাকে তো সেই রকম মানে প্রোটেক্ট নিয়েই আসতে হবে। তো তুই মানে ভিডিওতে এসে কথা বলতে পারিস বা যুক্তি দেখা, যে সে তার মেয়ের সাথে যে কোনো সময় দেখা করতে আসে, তাকে কি কেউ আটকায় রাখছে? আমার ছোট বোনের স্বামী আসতে পারছে, সে আসতে পারে নাই কেন? তো আবারও বলতে হয় যে তোর ছোট বোনের স্বামীর সাথে তো তোর ছোট বোনের ডিভোর্স হয় নাই, তার সন্তানের সাথেও তার কোনো ছাড়াছাড়ি হয় নাই, তাহলে সে যাবে না তো কে যাবে? কিন্তু আমার কি সেই পথ আছে? তুই কার কিসের সাথে কি তুলনা দিস? তুই যতটুকু মানে মানে কি বলবো, যে জ্ঞান নিয়ে চলিস, ওই রকম একটা প্রশ্ন সব ভিউয়ার্সদের সামনে তুলে ধরছিস। আর কিছু কিছু তোর দালাল ভিউয়ার্সরাও সেইগুলোতে করে তোর ওই ভিডিওতে কমেন্ট করতেছে। আর তুই তো তোর সবগুলা কমেন্টও তুই শো করতে পারিস না, তোর এই সৎসাহসটুকু নাই। তুই তোর মানে কমেন্ট বক্স হেল্প ফর রিভিউতে দিয়ে রাখছিস, যে তুই সবগুলো কমেন্ট আগে পড়বি, যেই কমেন্টগুলো তোর পছন্দ হবে ওই কমেন্টগুলো তুই শো করবি। কেন? আমার মতো সবগুলো কমেন্ট যেন সবাই পড়তে পারে, আমাকে কে খারাপ বলতেছে কে ভালো বলতেছে সবগুলোই সবাই দেখবে, আমিও দেখবো, সবাই দেখবে। এটা করে রাখ। কালকে যে তুই ভিডিও দিলি, ওইখানে যে স্ক্রিনশটটা তুই সারা ভিডিওতে তুই শো অফ করে রাখলি, সেখানেই তো লেখা আছে যে হেল্প ফর রিভিউ। এত ভয় কেন তোদের? তোদেরকে পাবলিক জুতা পিটা করে এই জন্য, যে তোদেরকে যদি 50 জন ভালো বলে 500 জন তোদেরকে জুতা পিটা করে, এই জন্য হেল্প ফর রিভিউতে দিয়ে রাখিস? সৎ সাহস থাকলে সবার জন্য উন্মুক্ত করে দে তোদের কমেন্ট বক্স। একজন ভদ্র মহিলা নিজের সামাজিক দায়িত্ব থেকে মানে মানবিক দায়িত্ব থেকে তোকে বাধ্য হয়েছে বলতে, যে তুই যেসব নোংরামিগুলো করতেছিস, তোর নোংরামিগুলো বন্ধ করার জন্য অতি শীঘ্রই তোর চ্যানেল হ্যাক হবে। এটা ওনার একটা বিবেকের তাড়নায় হয়তো বা উনি এরকম করছেন।
যে তোদের এইসব নষ্টামি নোংরামি অনেকেই সহ্য করতে পারে না, সেই পছন্দ করে না, সেই জন্য বলছে। তো এই কমেন্ট তুই স্ক্রিনশট দিয়ে সবাইকে দেখাইছিস, আর বাকিরা তোদেরকে যখন জুতা পিটা করতে চায় ওইগুলোকে অ্যাপ্রুভ করিস নাই কেন? এই জবাবটা আমাকে দিয়ে যাস তো। তো এইরকম শত শত হাজার হাজার মানুষ আছে যারা তোদের চ্যানেল পছন্দ করে না, তোদেরকে জুতা পিটা করতে চায়। আর তোদের চ্যানেল যদি কখনো ভ্যানিশ হয়ে যায়, তারা মানে কি বলবো যে রাকাতে রাকাত, মানে কত রাকাত নামাজ যে পড়বে, কতদিন রোজা রাখবে, সেটা বলার আর ভাষা রাখে না। যে অনেক মানুষ নফল রোজা করবে, নফল নামাজ পড়বে, যে তোদের মতো কিছু নোংরা মানুষের চ্যানেলগুলো ভ্যানিশ হয়ে গেছে। তো আমি ওইসব মানুষদের প্রতি শ্রদ্ধা জানাই, তাদেরকে স্যালুট জানাই, যে ওনাদের মতো কিছু সচেতন ভিউয়ার্স আছেন বলেই আজকে ইউটিউবের পরিবেশে কিছু ভদ্রলোকের বসবাস আছে। সবাই তোদের মতো নোংরা না, আর তোর দালালদের মতো নোংরা না। পরকীয়া রানী, তোকে নতুন করে এখন আমি কিছু জিনিস বলি, যে তুই মানুষের সামনে তোর কিছু দালালদেরকে বোঝানোর জন্য, তোর দল ভারী করার জন্য, আর আমার কিছু ভিউয়ার্সের চোখে আমার দোষ ধরানোর জন্য যে পদক্ষেপটা নিছিস, সেটা সম্পূর্ণই ফ্লপ করছে। তো এইটাতে তুই কতটুকু সুবিধা আদায় করতে পারছিস সেটা তোর দালালরাই বলতে পারবে, আর তুই বলতে পারবি। আমি তোকে এখন নতুন করে বলতেছি, তুই আগে নিজের মানে যেখানে থাকিস ওই বাড়ির ঠিকানাটা দে, যদি সাহস থাকে। তারপর দেখ আমি আসি কিনা, যে হ্যাঁ আমি এইখানে থাকি, যে সে তার মেয়ের সাথে যখন খুশি তখন দেখা করতে আসতে পারবে, সে আসুক, তারপর দেখ আমি কি করি। আর তোদের নাম্বার থেকে আমাকে একটা ফোন দে, বা আমার মেয়ের সাথে আমাকে যোগাযোগ করায় দে। তোদেরকে তো বলছি যে আমার মেয়ে আমার সাথে কি কথা বলতেছে, তোরা যা শিখাবি তাই তো বলবে। তো ওই সব কথাই তোরা প্রয়োজনে রেকর্ড কর, রেকর্ড করে তারপরে তোরা এগুলো মানে তোদের ভিডিওতে ছেড়ে দে, সেখানেও তো তোদের একটা একটা কন্টেন্ট হবে। তো সেটাও তোরা করতেছিস না। তো উল্টা পাল্টা দেখায়, লজিক দেখায় মানে কিছু মানুষরে বিভ্রান্তমূলক একটা পরিস্থিতির মধ্যে ফেলিস না। তো যত কিছুই করিস না কেন, দিন শেষে তোরা পরকীয়ার রানী, তোরা নোংরা, তোরা বেহায়া, তোরা নির্লজ্জ, এটাই তোরা স্বীকার করে নে। যে একটা অপরাধ ঢাকতে গিয়ে নতুন নতুন আরো 10টা অপরাধ করিস না, আরো 10টা মানে মিথ্যা কথা জন্ম দিস না। যে একটা সত্য ঢাকতে গিয়ে অনেক অন্যায় করছিস, অনেক অপরাধ করছিস, অনেক মিথ্যার আশ্রয় নিছিস। তো আর পাপের পাল্লা ভারী করিস না, ঠিক আছে? কিছু কিছু ভিউয়ার্সের উদ্দেশ্যে বলি, আপনারা নিজেদের জায়গায় থেকে, যার যার স্থানে থেকে কমেন্ট করা খুব সহজ, কিন্তু আমার জায়গায় নিজেকে বসিয়ে মানে সেটা বাস্তবায়ন করা অনেক কঠিন। তো অনেকেই প্রশ্ন করেন যে আপনি কি সারিকার নানির বাড়ির ঠিকানা জানতেন না, তো সেখানে আপনি গেলেন না কেন, সেখানে যান না কেন? তো আমার সাথে বর্তমানে তাদের যেই সম্পর্ক, যে তিক্ততা, তো এই তিক্ততার মধ্যে ওইখানে যাওয়াটা আমার জন্য কতটা নিরাপদ সেটা আপনারা একটু চিন্তা করবেন। আর তারা কতটা ভদ্রলোক বা কতটা নোংরা মানুষ সেটাও চিন্তা করবেন, যে ওই রকম একটা নোংরা পরিবেশে যাওয়াটা আমার কি আদৌ উচিত? নিজের এত একটা সেফটির প্রয়োজনীয়তা আছে। আর তাদেরকে যেহেতু আমি আইনের কাঠগড়ায় দাঁড় করাইছি, তাদের আমার প্রতি কতটুকু জিদ সেটা কিছু কিছু পুরো ফোন আমাকে মেরে ফেলার মতো আসছে, হুমকি ধামকি, বা তারা কিছু কিছু জায়গায় আমাকে সাহায্য করার জন্য হেল্প চাইছে। তো মনে করেন 10 জায়গায় চাইছে, তো 10 জায়গা থেকে 1 জায়গা বা 2 জায়গা থেকেও তো আমার কিছু শুভাকাঙ্ক্ষী থাকতে পারে, বা কিছু ভদ্রলোকের কাছেও তারা চাইতে পারে যে ভাই এরকম একটা বিপদে আছি, এরকম এরকম এই ছেলেটাকে একটা মানে করব, সাহায্য করব, তো আপনি আমাকে কি কোনোভাবে হেল্প করবেন? তো কেউ না কেউ তো আমাকে একটু বলছে যে ভাই আপনি একটু সাবধানে থাকেন, আপনাকে কিছু করার জন্য তারা আমার কাছে হেল্প চাইছে, তো আমি তাকে করতে পারবো না, সো আপনি একটু সাবধানে চলাফেরা করবেন। তো আপনাকে এটা করার জন্য তারা এটা চিন্তা করতেছে। এরকম অনেক
আকার ইঙ্গিত আমার কাছে আসছে। তো ওইসব আপু ভাইয়াদেরকে ধন্যবাদ যে আমাকে সাবধান করছিল, বা তারা ওই নোংরা মানুষগুলোকে হেল্প করে নাই। তো এইরকম ভাবেই এত কিছু জানার পরে আমি নিজে আগ বাড়িয়ে ওই পরিবারের সদস্যদের সাথে দেখা করতে যাব, তাই না? কি বলবো রে ভাই, আপনাদের যে কবে জ্ঞান বুদ্ধি হবে আমি এটা বুঝি না, আমার বোধগম্য হয় না। আপনারা ওই শরীয়তপুরের পরিবেশ সম্বন্ধে একটু মানে ভালোভাবে জেনে তারপরে কমেন্ট করবেন যে ওই এলাকাটা কিরকম। মানে বাংলাদেশের মধ্যে কিছু কিছু বিখ্যাত কুখ্যাত এলাকা আছে, ওইসব এলাকা সম্বন্ধে একটু ধারণা নিয়ে তারপরে কমেন্ট করেন। সব কিছুর পরে নিজের জীবন, তারপরে হচ্ছে না কিছু। আগে আপনি নিজে বাঁচুন, তারপরে আপনার পায়ের নিচের মাটিটা যদি শক্ত থাকে আপনি তখন আরেকজনকে টান দিয়ে উপরে তুলতে পারবেন, গর্ত থেকে উঠাইতে পারবেন। এখন আপনার পায়ের নিচের মাটিটাই যদি নরম থাকে, মানে গর্ত থাকে, তখন আপনি আরেকজনকে কিভাবে টান দিয়ে তুলবেন? সেটা নিজের বিবেককে একটু প্রশ্ন করেন। তো আমি হুট করে এখান থেকে গাজীপুর থেকে বিনা প্রোটেকশনে শরীয়তপুরে চলে যাব, তো সেখানে গিয়ে যদি আমি কোনো প্রসেস করতে চাই যে আমি একটা প্রোটেকশন নিয়ে আমার মেয়ের জন্য যাব, তো সেইগুলো করতে করতেও অনেক সময়ের ব্যাপার। তো যেহেতু আমার মেয়ে ঢাকায় বারবার, মানে আমার ডিভোর্সের পরে অনেকবার আসতো, আমি তখন চেষ্টা করছি আমার মেয়ের সাথে দেখা করতে, কিন্তু তখন তো তারা চেষ্টা মানে সফল হইতে দেয় নাই। যে তারা তখন আমাকে শর্ত দিত, তোমার মেয়েকে দেখতে হইলে ওই পরকীয়ার রানীকে নিতে হবে। তো এইটা কোন ধরনের শর্ত? তো এই শর্তে আমি কখনোই রাজি হই নাই, আর সেই জন্য তাদের সাথে আমার সমঝোতাও হয় নাই, আর সেই জন্যই ওইখানে আমার যাওয়া হয়নি। আমার ধারণা ছিল তারা যখন শুনবে যে আমি অন্যত্র বিয়ে করে ফেলছি, সাথে সাথে আমার মেয়েটাকে আমার কাছে দিয়ে দেবে, এবং সেটাই করতো। এটাই বাস্তব। আমি যেরকম ধারণা করছিলাম ওই রকমটাই হইতো, কারণ তারা কয়েকবারই আমাকে এরকম একটা ইঙ্গিত দিছিল। কিন্তু যখন এই সবচেয়ে বড় নষ্টের গুড়ি দাঁতের বাগান ওরফে লুলু ম্যাডাম এই ইউটিউবের মানে সুবিধা অসুবিধা তাদেরকে বোঝাইলো, মানে ইউটিউব জগতে তাদেরকে আনলো, আর ইউটিউবের মজা এই নোংরা পরিবারটা পেয়ে গেল, এখান থেকে টাকা ডলার ইনকাম করা শুরু করলো, তখন থেকে তারা আকাশে উঠতে শুরু করলো। তখন তাদের কাছে আমার মেয়েটা হচ্ছে সোনার ডিম পাড়া হাঁস। আমার মেয়ের ফেসটা ব্যবহার করলেই তাদের ভিউ বেড়ে যায়। মানুষ মানে আমি আসলেই ভুল করছি যে সাথে সাথেই মানে কেন নিজেকে আপনাদের সামনে নিয়ে আসলাম না, তাদের চ্যানেলটা বড় হওয়ার আগেই তাদের আসল চরিত্রটা কেন আপনাদের সামনে তুলে ধরলাম না। আমি যদি বুঝতে পারতাম, জানতে পারতাম যে ইউটিউব থেকে তারা এত ইনকাম করতেছে আর মানে মানুষকে এইভাবে ধোঁকা দিচ্ছে, ইউটিউবের এত পয়সা যে আমার জন্য ভবিষ্যতে এটা আমার মেয়ের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে, তাহলে অবশ্যই আমি তাৎক্ষণিক সামনে চলে আসতাম, আত্মপ্রকাশ করতাম। আমি তখন চিন্তা করছিলাম আমার মেয়েটার এখান থেকে যে যদি কিছু অল্প সামান্য পয়সা আসে, সেটা দিয়েও যদি মেয়েটাকে তারা ভালোভাবে রাখতে পারে রাখুক, আর আমি যখন বিয়েটা করে ফেলবো তখন তো অন্তত আমার কাছে দিয়ে দিবে মেয়েটাকে, তখন আমি আমার মেয়েটাকে মানে এতদিন পর্যন্ত আমার মেয়েটা যেই যেই জিনিসগুলো মিস করছে, যেই যেই অভাবগুলো ফিল করছে, আমি সেই অভাবগুলো পূরণ করে দিব। কিন্তু এখন তো দেখতেছি তারা একটা সরকারি কি বলবো যে এই ক্যাটাগরি চাকরিজীবীর চাইতেও বেশি টাকা ইনকাম করতেছে প্রতি মাসে, না হলে মিনিমাম 1 লক্ষ টাকা তাদের সর্বনিম্ন যে কোনো চ্যানেল থেকে, তাদের ফ্যামিলির যেই চ্যানেলগুলো আছে যে কয়টা, সবচেয়ে কম যেটারও ইনকাম সেটারও 1 লক্ষ টাকার উপরে ইনকাম আছে। তো একবার চিন্তা করেন, এত টাকা যেখানে ইনকাম হয়, তো সেখান থেকে যদি তাদের সোনার ডিম পাড়া হাঁস যেই মানুষটাকে ব্যবহার করে তাদের চ্যানেল চলতেছে, সেই মানুষটাকেই যদি আমাকে দিয়ে দিতে হয়, তাহলে তো তাদের পথে বসতে হবে। এই চিন্তা করে তারা আমার মেয়েটাকে আমার কাছে দিতেছে না। তো আমার মেয়েটাকে আমি আইনের মাধ্যমে আনার চেষ্টা করতেছি, সেটাই আমি আপনাদেরকে বলতেছি। তো তারা এতদিন পর্যন্ত আপনাদেরকে যা বোঝাইছে যে আমি আমার মেয়ের কোনো খোঁজ খবর নিতে চাই না, মেয়েকে ছোটবেলায় কোনোদিন আদর করি নাই, কোলে নেই নাই, এই জিনিসগুলো তো আমি প্রমাণ করে দিছি। আর তারা বারবার বলতো যে আমাদের মেয়েকে যে তার বাবা নিতে চান। তো এখন আপনারা প্রশ্ন করেন যে আপনারা যে তোরা যা বলছিলি, এই লোকটা তো সেই সবগুলো কথাই ভুল প্রমাণ করে দিছে, তোদেরকে মিথ্যাবাদী প্রমাণ করে দিছে। তো তোরাই তো জোর করে তোদের
মানে ইয়েকে, ওই লোকের মেয়েকে তোরা তোদের কাছে আটকায় রাখছিস, সেটা তো আমরা সবাই দেখতেই পাইতেছি। তোরা একটা ভিডিওতে এসে বল যে হ্যাঁ সারিকা এখানে থাকে, সারিকার সাথে যখন খুশি তখন দেখা করতে পারবে, তারপরে আমরা দেখবো ওই লোক আসে কি আসে না। এই কাজটা করতে বলেন, তারপরে এখানে বাজে কমেন্ট করেন বা আমাকে গালি দিয়েন, যা খুশি তাই করেন, আমি সব মাথা পেতে নেব। এর আগে কেউ কোনো বাজে কমেন্ট করেন না, নিজের পাপের পাল্লা ভারী করেন না। তারা গুনাহ করতেছে, তারা নোংরামি করতেছে, তাদেরকে করতে দেন, তাদের সাথে তাল মিলিয়ে নিজে অপরাধী হবেন না। তো আজকেও কথা বলতে বলতে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, অলরেডি আধা ঘন্টার উপরেই হয়ে গেছে। তো আরো কথা বলতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, এত কথা এক ভিডিওতে আপনারা শুনতেও চাইবেন না। তো আপনাদের যদি মন না ভরে আমি পরবর্তীতে আবার কোনো এক সময় আপনাদেরকে আরো কথা বলবো। তো আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার 2টা মেয়ের জন্য মন থেকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।